আপনারা জানেন পরশুদিন বারুইপুরে জানিয়ে গোটা রাজ্য উত্তাল হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হয়েছে বারুইপুরে এসপি অফিসে। পরশু রাতে খবর ছিল, গতকাল খবর ছিল যে পরিবারকে, যার সন্তান হারা হয়েছেন তাদেরকে ডেকে নেওয়া হয়েছে ভবানী ভবনে। কিন্তু গোটা রাজ্য জুড়ে মানুষের যে মনোভাব, ওরকম একটা শিশুকে যেভাবে অপহরণ করে, তারপরে যেহেতু র্যানসাম সেটা পাবে না টাকা, তারপর নৃশংসভাবে অত্যাচার চালিয়েছে, ধর্ষণ করেছে, শারীরিক নির্যাতন করেছে এবং খুন হয়ে যাওয়ার আগেই, সম্পূর্ণভাবে মৃত হওয়ার আগেই তাকে যেভাবে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। আবার সেখানে একটা খুঁজতে গিয়ে দেখা গেল আরেকটা লাশ বেরিয়ে এলো দুদিন আগে। তাই যারা চেয়েছিলেন যে পরিবর্তন মানে হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী যা প্রতিদিন ঘোষণা করছেন, অন্যান্য মন্ত্রীরা আরো বেশি যা ঘোষণা করছেন, তাতে এত ডিম খরচ করে নিশ্চয়ই কিছু একটা বাচ্চা বেরোবে। দেখা গেল পুলিশের নিষ্ক্রিয়তা। পরিবার বলছে যে যদি পুলিশ একটু তৎপর হতো, গ্রামবাসী বলছে, আমরা সবাই বলছি, যখন মিসিং ডায়েরি করা হলো, এর আগে আমরা দেখেছি পুলিশ সেটাকে গুরুত্ব দেয় না যদি না ওপর থেকে কোনো একটা চাপ থাকে। তাহলে সরকার এটা দেখা উচিত যে সরকার পাল্টালেও পুলিশ কেন পাল্টাচ্ছে না। শুধু দলদাস ভিত্তি করলে তো হবে না। এই জন্য আমরা সবসময় মনে করি পুলিশ রিফর্ম দরকার। যে কলোনিয়াল লিগেসি আমরা বহন করছি, যে পুলিশ শাসকের হুকুমদারি করবে, অথচ মানুষের যে যন্ত্রণা, যে জ্বালা, যে দুঃখ, যে বেদনা, যে অভাব, যে অভিযোগ, সে ব্যাপারে উদাসীন থাকবে। আর তারপরে ক্ষমতা জাহির করবে, ক্ষমতাবানদের পাহারা দেওয়ার জন্য সমস্ত ক্ষমতা ব্যবহার করবে। কিন্তু সাধারণ মানুষ, বিশেষত বয়স্ক মানুষ, মহিলা, শিশু, তাদের নিরাপত্তার জন্য কোনো উদ্যোগ থাকবে না। এই মৃত্যুটা, এই অসহায় অবস্থাটা আরেকবার প্রমাণ করছে। সুতরাং বড় বড় কথা মুখ্যমন্ত্রী বলবেন বা সরকার বলবেন, তার থেকে হবে না। পুলিশের কাজের পদ্ধতির প্রণালীর সংস্কার করা উচিত। এই জন্যই বলছি, যখনই ধরুন ঘটনা ঘটে তখনই একদল বলে আরো কড়া আইন দরকার। ইতিমধ্যে কড়া আইন, গুন্ডা দমন আইন ইত্যাদি বলা হয়েছে। অভয়াকাণ্ডের পরে বলা হয়েছিল ফাঁসি দেওয়ার আইন হয়ে গেলেই, তারপরে আমরা দেখছি এগুলো থামে না। থামে না এই কারণেই, সমস্যাটা আইন নয়, সমস্যাটা আইনের প্রয়োগ। সমস্যাটা হচ্ছে যে আইন প্রয়োগ করবে সেখানে শস্যের মধ্যে ভূত। তাহলে মানুষকে কেন খুঁজতে বেরোতে হলো? গ্রামবাসীকে, ক্লাবের ছেলেপুলেদেরকে একেবারে খোঁজের জন্য একটা কমিটি টিম করে নিয়ে তারপর তারা উদ্ধার করলো। সিসিটিভি ফুটেজ সেখান থেকে আইডেন্টিফাই করে তাকে ধরে তারপরে বাকিদের ধরা হলো। পুলিশের কাজ কি হলো? পুলিশ যখন হাতে পেল অপরাধীকে, তখন তার জিজ্ঞাসাবাদ করা, আরো একটু ছানবিন করা, খোঁজ খবর নেওয়া। তার বদলে বিজেপির স্থানীয় নেতা তার প্রভাবে ছেড়ে দিল। মমতা ব্যানার্জি যখন সরকার এসেছিলেন 2011-তে, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তৎকালীন কালীঘাটে গিয়ে এরকম দুজন অপরাধীকে একেবারে লকআপ থেকে বার করে দিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম তাতে অপরাধীদের বুকের পাটা বেড়ে যায়। আর এখন তো অনেক মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় এক এক মুখে একটা কথা বলছে। তাহলে এই পুলিশ যে অপরাধ করলো, আর তাকে এই অপরাধ করতে যারা মদত দিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অপরাধী হলেও বা অভিযুক্ত হলেও বা সন্দেহভাজন হলেও
তাকে যেভাবে মব লিঞ্চিং করা হলো সেটা অন্যায়। একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায় ঢাকা যায় না। এখন অনেক হুঙ্কার দেওয়া হচ্ছে, কিন্তু এই যে মব জাস্টিস, ভিড় এক কাট্টা হলেই, এক পুলিশের উপর ভরসা না থাকলে, প্রশাসনের উপর ভরসা না থাকলে, রাগ থাকলে, ক্ষোভ থাকলে এবং একটা নৈরাজ্য থাকলে, আইন শৃঙ্খলার অবনতি হলে এই মব জাস্টিস হয়। এটাই তো 15 বছর ধরে আমরা বলছি, গোটা দেশে আমরা বলছি গত কয়েক দশক ধরে, যখন মব লিঞ্চিং হচ্ছে, যে কেন মানুষ নিজের হাতে আইন তুলে নেবে। এখন চিৎকার করা হচ্ছে কেন ভাঙা হলো, কেন মারা হলো, কিন্তু আমাদের রাজ্যে এই মব লিঞ্চিং কারা আমদানি করেছে? এই যে ডিম ছোড়াছুড়ি হচ্ছে, এটা তো তাই, এটা স্ট্রিট জাস্টিস। তো মিডিয়াগুলোর একটা ভূমিকা আছে, তারা কোনটাকে গ্লোরিফাই করবে। এখনো দেখছি রিপাবলিক অফ ইন্ডিয়ার আইন যা বলছে না, তার চ্যানেলগুলো একদম গ্রাম মিশিয়ে দেওয়া উচিত, পুরো বুলডোজ করে দেওয়া উচিত, কারণ একটা স্বর্ণালী সরকার এসছে। আর তাতে কি হবে, যে মানুষকে কতটা শাস্তি দেওয়া যায়, কতটা দাপট দেখানো যায়, হার্ড স্টেট। কিন্তু এটা যদি সামাজিক ব্যাধি, এটা তো রাজনৈতিক ব্যাধি। আর প্রত্যেকটা ঘটনাকে ধর্মীয় আবরণে, আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি, 1 ঘন্টা আগে মীনাক্ষী মুখার্জি, অলোকেশ দাস, আমাদের কুচবিহার জেলার পার্টির সম্পাদক অনন্ত রায় এবং আইনজীবী, তারা কুচবিহার এসপি অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন। কেন ধর্ণা দিতে হচ্ছে? 2 দিন আগে মন্টু মিয়া, যে গরুর ব্যবসায়ীও নয়, যে গরুর মালিকও নয়, 2 মাস ধরে আমাদের গ্রাম বাংলায় পশু হাটগুলো বন্ধ, সরকার আসার পর থেকে। গ্রামীণ অর্থনীতি চৌপাট, মানি ট্রানজাকশন হচ্ছে না। তাতে দাঁড়িয়ে 2 মাস পরে যখন পশু হাট চালু হলো শীতলকুচিতে, যেখানে যে গরু কিনলো, এটা সব জায়গায় নিয়ম আছে, তাহলে পরিবহন, যেখানে এখানে বড় বাজারেও মাল কেনে যারা, তারপরে ভ্যানে করে, মোটরে করে, ট্রাকে করে, বাসে করে সব মাল বুক করে দেয়। তো যে গরু নিয়ে যাবে, ডেলিভারি দেবে বা শহরের ভাষায়, তাকে মেরে খুন করে, মব লিঞ্চ করে লাশ ফেলে দেওয়া হয়েছে। সেখানেও মিসিং ডায়েরি হয়েছে, কিন্তু পুলিশ খোঁজ খবর নেয়নি। পরে যখন মৃতদেহ উদ্ধার হয়েছে, আমরা বলছি অপরাধীকে ধরতে হবে। এই জন্য কমরেড মীনাক্ষী মুখার্জি আজকে যখন ওখানে কৃষকদের দাবি নিয়ে জমায়েত আছে কুচবিহারে, সেজন্য গিয়েছিল। কমরেড অলোকেশ দাস, আমাদের প্রাক্তন এমপি, আমরা বললাম ওই মন্টু মিয়া শীতলকুচিতে যে খুন হয়েছে, যাকে মব লিঞ্চ করা হয়েছে গরুর নাম করে, গরুকেও পাওয়া গেছে ওখানে। গরু মালিক এসে বলেছে এটা আমার গরু, আমি দিয়েছিলাম বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তাকে যখন ওখানে যায়, ওখানে গিয়ে ওই বাড়িতে দেখা করে, তারপর একজন পরিযায়ী শ্রমিক অনেক খুন হয়ে মারা গেছেন, তার বাড়ি যায়। যখন ফিরে আসছে, তখন এই বিজেপির বীর পুঙ্গবরা সেই গাড়িটাকে ঘিরে আমাদের ওখানে যে স্থানীয় নেতারা আছেন তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, আর ডিমও ছোড়ে। আপনারা দেখেছেন ভিডিওতে। আচ্ছা, প্রথমে ছিল দুর্নীতিগ্রস্তদের আমরা বলছি শাস্তি দাও, টাকা উদ্ধার করো, তার বদলে এদের ভাষায়, শ্রমিক ভট্টাচার্যের ভাষায় ডিম্বাস্ত্র প্রয়োগ করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে বিরোধীদের যাতে কেউ কোথাও না যায়, ফ্রি মুভমেন্ট যাতে না হয়, তার জন্য এটা বিজেপির একটা নতুন কায়দা। তৃণমূল কংগ্রেস বন্দুক পিস্তল নিয়ে, অপরাধী কোথাও ধর্ষণ হয়েছে, কোথাও খুন হয়েছে, কোথাও যে দাঙ্গা হয়েছে, তারা আমাদের যেতেই দিত না, আটকাতো, এই বিজেপি নেতাদের আটকাতো, সেটাই অভিযোগ ছিল। আর এখন কেন যাচ্ছে, মব লিঞ্চ হয়েছে, পরিযায়ী শ্রমিক মারা গেছে, তার বাড়িতে কেন যাচ্ছে, সেখানে তাকে আটকানোর চেষ্টা করেছে। তো মীনাক্ষী তো আর এই চোর তৃণমূল নেতা নয়। আমাদের সঙ্গে কথা হলো, আমরা বললাম কিচ্ছু নয়, এসপির কাছে যাও। এসপি অফিসে গিয়ে তারা ধর্ণা দিয়েছিল, এবং যতক্ষণ না ডিএসপি ডেকে বললেন যে যারা মব লিঞ্চিং করেছিল, যাদের নামে অভিযোগ ছিল, তাদের 2 জনকে ধরা হয়েছে। দাবি ছিল এটাই, অপরাধী গ্রেপ্তার না হলে তারা ওখানে ধর্ণা দেবেন। জনসভা ছেড়ে ওখানে চলে গিয়েছিলেন। আমরা গোটা জনসভাকে নিয়ে যাইনি, সে কৃষক সভা জনসভা চলছিল। সেখানে দাঁড়িয়ে ডিএসপি কথা মতো যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের আজ রাতের মধ্যে গ্রেপ্তার করার চেষ্টা করা হবে, তখন ওরা ওখান থেকে উইথড্র করে। এটা বিজেপির কাছেও এটা শিক্ষণীয় হওয়া উচিত, যে
দাবি যখন আমরা করছি সে দাবি আদায় করব। সেটা ডিম ফেললো কি মুরগি ফেললো কি মোরগ ফেললো সেটা বড় কথা নয়, এই করে পার পাবে না। মানুষের মধ্যে রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে। আমরা দেখেছেন আপনারা, যখন মিছিলের ডাক দিলাম কলকাতায় সিপিআইএম এর তরফ থেকে, হাজার হাজার হকারের পরিবার তারা সামিল হলেন বৃষ্টিতে ভিজে, কারণ গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর কেউ কেউ আরো উস্কাচ্ছে। এখনো আমাদের যে মহিলাদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা, এত বাগাড়ম্বরের পরেও বিজেপি সরকার তার জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা নেয়নি। গোটা দেশে যেরকম চলছে দেখেছেন, প্রত্যেক দিন দেশের কোনো কোনো প্রান্ত থেকে খবর আসছে। আমাদের রাজ্যেও এর মধ্যে 6-7টা এরকম ঘটনা ঘটেছে মাত্র 2 মাসে। সরকারের পুরো 2 মাসও হয়নি, ভোটের রেজাল্টে 2 মাস হয়েছে। দুর্গাপুরে হয়েছে। কেন হচ্ছে? কারণ পুলিশের নিষ্ক্রিয়তা। তৃণমূল সরকারের বিরুদ্ধে আমাদের একটি অভিযোগ ছিল, যখন আনিস খুন হলো আজ পর্যন্ত অপরাধীকে ধরা হলো না, ধামা চাওয়ার চেষ্টা করা হলো। বকরি কাণ্ডে আপনারা জানেন 22 সালের 21শে মার্চ আমি নিজে সেখানে আমরা পৌঁছেছিলাম। তার আগে মিডিয়াকে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। আজকে মিডিয়াকে এই জন্য বলছি, তাদেরকে রেস্ট্রিকশন করছে, শুধু অ্যাসেম্বলি দেখতে হবে তা নয়। তৃণমূল যেরকম করতো, বিজেপি এরকম মিডিয়াতে সঠিক খবর না প্রকাশ করে, সত্য যাতে না বেরোয়। তারপর সিবিআই তদন্তের কথা বলা হয়েছিল। সবচেয়ে মজা হচ্ছে, সেই অপরাধীরা তাদের মধ্যে কেউ কেউ আবার ভিকটিম এবং অপরাধী বিজেপিতে যোগ দিয়েছিল। আর মূল লড়াইটা ছিল এই ডিসিআর কাটা এবং ওই যে ডুপ্লিকেট কার্বন রিসিট এবং তোলা গেটে। এখনো সেটা অব্যাহত। কয়লা এবং শুধু রেট বাড়িয়ে দিয়েছে। শুধু যেটা কালীঘাটে যেত এটা এখন অন্য ঘাটে যাচ্ছে, আর পুলিশ সেটার মধ্যে যুক্ত। এজন্য অপরাধী শাস্তি পায় না। হাঁসখালি কাণ্ডে আপনারা জানেন, বাচ্চা মেয়ে, তৃণমূলের অপরাধী ছিল, বিজেপির পঞ্চায়েত ছিল। 5 দিন ধরে কেউ খবর জানতো না, কারণ তাদেরকে শাসানো হয়েছিল যদি খবর জেনে যায় বাইরের জগৎ, তাহলে বাবাকেই পুলিশ বলেছিল রেপ কেসে ফাঁসিয়ে দেবে। হাতরাসের মতো কেস, দলিত মেয়ে ছিল। এমনকি শ্রাদ্ধের জন্য ওখানে কাউকে পাওয়া যায়নি। আমাদের একজন মাস্টারমশাই সংগঠক, তাকে পুরোহিতের কাজ করতে হয়েছিল। তাহলে লোকে তো এটা থেকে মুক্তি চেয়েছিল। তাহলে তৃণমূল আমলে যা চলছিল তাই যদি চলে, পার্কশিট কাণ্ড আমরা জানি। তখন বলা হয়েছিল এই কাকলি ঘোষ দস্তিদার, এখন যাকে আপনারা বিদ্রোহী নাম দিচ্ছেন, কোনো বিদ্রোহ নয়, তারা বলেছিল রেটের ব্যাপার আছে। মেয়ের চরিত্র নিয়ে অভিযোগ করেছিল। তিনি মারা গেলেন, কিন্তু মূল অপরাধী আজ পর্যন্ত ধরা পড়েনি। দময়ন্তী সেন বলেছিল ধর্ষণ হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষণ হয়নি। কামদুনি কাণ্ডে জানেন, যেদিন আমরা তামান্নার খুনিদের ধরার জন্য উষারানী দাস দেবদাসকে পুড়িয়ে মারার যারা মেরেছিল, সেই কেসটা রিওপেন হয়েছে, এসআইটি হয়েছে, কিন্তু অপরাধী ধরা পড়েনি বলে তাদের অপরাধী ধরার জন্য যখন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রতিনিধিমণ্ডল গেল, আমাদের এমএলএ রানা এবং মোস্তাফিজুর রানা এবং মীনাক্ষী, সেদিন কামদুনি ওই নির্যাতিতার পরিবার থেকে আমাদেরকে বলল যে আমরা এখনো বিচার পাইনি, কিন্তু আমরা এখনো বিচার প্রার্থী হিসেবে আশা করছি। এখনো লড়াই জারি আছে। তাদের আরো আশঙ্কা, যে তৃণমূলের নেতারা সাক্ষী সাবুত গায়েব করেছিলেন কামদুনির ব্যাপারে, তারাই এখন ভালো তৃণমূল সেজে বিজেপির কাছাকাছি চলে গিয়েছেন। এই জন্য আশঙ্কা আরো বেড়ে গিয়েছে। আজিকর কাণ্ড আপনারা সবাই জানেন, ভোটও হলো, নির্বাচিত হলেন, এখন সিবিআই তদন্ত করত। ডবল ইঞ্জিনের সরকার এখন দ্বিগুণ বেগে সেটাকে আরো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এবং ওই সব ডাক্তার যারা বদনাম ছিল, তাদের অনেককেই দেখা যাচ্ছে চিকিৎসক দিবসে এখনকার মন্ত্রীদের আশেপাশে ঘুরঘুর করতে। তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপরাধীদের যদি পলিটিক্যাল শেল্টার দেওয়া হয়, তা বারুইপুরে যা ঘটেছে তাই ঘটছে।
পুলিশ অপরাধীকে ধরতো, প্রসিকিউট করতো, তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। আজকে 2 দিন হয়ে গেল, 7 তারিখ। 5 তারিখে আদিবাসী মহিলা চোপড়ায় থানায় অভিযোগ করেছেন বিজেপির যিনি প্রার্থী ছিলেন চোপড়ায়, গত কয়েক বছর ধরে সেই আদিবাসী মহিলাকে ধর্ষণ করেছেন, সহবাস করেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। আর এখন যখন থানায় অভিযোগ করা হয়েছে, সে মহিলা নিজে অভিযোগ করেছেন, 2 দিন হয়ে গেল এখনো কেস রেজিস্টার হয়নি। আর তৃণমূলের যারা ওখানে চোপড়া, আপনারা জানেন, মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী ছিল, যেখানে জেসিবি এক মহিলাকে, জেসিবি মানে এই বুলডোজার নয়, তৃণমূলের জীবন্ত জেসিবি, মস্তান রাস্তায় দাঁড়িয়ে পেটাচ্ছিল। সেটা যখন সেই ছবিটা দিয়ে আমি টুইট করি ভিডিও দিয়ে, তখন উল্টে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল যে কেন ওই মহিলার ছবি প্রকাশ করা হয়েছে। কিছুই হয়নি, আমি পাত্তাও দিইনি সেই কেসটাতে। তাহলে এটাই তো তৃণমূলের আয়ত্ত ছিল। এখন সেই তৃণমূলের নেতারা এই বিজেপির যে যার বিরুদ্ধে অভিযোগ নেতার, সেটা থেকে ফয়সলা করার জন্য, সেখানে মুক্তাঞ্চল ছিল তৃণমূলের, এখন পালিয়ে আছে, যাতে পালিয়ে না থাকতে হয়, যাতে গ্রামে ফিরে আসতে পারে, সেজন্য অপরাধীকে বাঁচানো, বিজেপি নেতাকে বাঁচানোর জন্য তৃণমূলের নেতারা এখন বন্দোবস্ত করছেন। এই জন্য 2 দিন ধরে পুলিশ কেস করছে না। আমরা চাই অবিলম্বে কেস হোক, তদন্ত হোক, সত্য মিথ্যা প্রমাণিত হোক, এবং তারপর অন্তত এই অসহায় মেয়েটির নিরাপত্তার ব্যবস্থা হোক। না তো সাক্ষী সাবুত লোপাস করে দেয়। খুন তো এই জন্যই করে। দুর্গাপুরের 2টো কাণ্ড আমরা দেখেছি, কলকাতার সরসুনায় দেখেছি, মালদায় দেখেছি, দিনহাটায় দেখেছি, আর চোপড়া কাণ্ড আজকে আমি বললাম। তাহলে এই ধারা কি অব্যাহত থাকবে? আজকের বিজেপি সরকার কি টিএমসি 2 হবে, নাকি যা প্রতিশ্রুতি দিয়েছিল, যেসব গ্যারান্টির কথা বলেছিল, সেগুলো তারা পালন করবে? আজকে আপনারা জানেন এসআইআর নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত আছে। 27 লাখ লোকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভোট হয়ে গেল, তাদের ভোটাধিকার এখনো ফেরত দেওয়া হয়নি। ট্রাইব্যুনাল নামে যা হচ্ছে, সব ট্রাইব্যুনাল জোকায়, জোক। তার মধ্যে বিচারপতি পদত্যাগ করছেন। শুনানি কবে হবে, কোন স্টেজে আছে, কেন বাদ যাবে, কেন আসবে, কেউ কিছু জানে না। এবং যারা মনে করেছিল এটা রোহিঙ্গিয়া, এটা বাংলাদেশি, আপনারা দেখেছেন টেলিগ্রাফের মতো পত্রিকার এডিটর তার পাসপোর্ট রিনিউ করেনি, মেয়ের বিয়েতে সে যেতে পারেনি ক্যালিফোর্নিয়া বিদেশে, কারণ তার ভোটার লিস্টে নাম নেই। যদিও বারবার বলা হয়েছে ভোটার লিস্টের সঙ্গে পাসপোর্ট, নাগরিকত্ব ইত্যাদি, কিন্তু এখানে বললে অন্নপূর্ণা পাবে না যোজনা, সরকারি কোনো যোজনা পাবে না, রেশন পাবে না, স্বাস্থ্য যা নাম দিক, নাম পাল্টে, কিন্তু কাম হবে না। এটা অন্যায় হচ্ছে। আর এই সবটা করা হয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী এসব বলে। তো আমার কাছে তো আসাম উদাহরণ, গতকাল আসাম বিধানসভায় সোমবার মুখ্যমন্ত্রী যে এত চিৎকার করেন, ঘৃণা ছড়ান, তিনি কি বললেন একটা প্রশ্নের উত্তরে? আসামে সব শুরু হয়েছিল বাঙালি খাতা আন্দোলন থেকে শুরু করে, তারপরে আসাম অ্যাকর্ড। 85 সালে আসাম অ্যাকর্ড হওয়ার পরে যখন ঠিক হলো যে 71-এ 24শে মার্চের পরে যারা এসছেন তাদেরকে ডিটারমাইন করা হবে, ফরেন ট্রাইব্যুনালস হয়েছে। 40 বছর হলো। 40 বছরে মাত্র 31,789 জনকে ডিপোর্ট করা হয়েছে। 40 বছরে 31,000 পার ইয়ার, পার 1000 নয়। এবং সবচেয়ে মজার কথা, যখন থেকে বিজেপি আরো বেশি করে এখানেও বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলছে, তখন 2011 থেকে এবছরের 30শে জুন পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে আসামে মাত্র 2366 জনকে বাংলাদেশি বলে শনাক্ত করা হয়েছে। মিডিয়াতে কোটি কোটি, বক্তৃতায় আরো কোটি, লক্ষ লক্ষ, প্রতিদিন এখানেও বলা হচ্ছে। তাহলে এত লোকের ভোগান্তি হচ্ছে। এনআরসিতে 20 লক্ষ নাম বলেছিল, বাদ গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বলছেন যে 11-র পর থেকে
জুন মাসের 30 তারিখ পর্যন্ত, গত সপ্তাহ পর্যন্ত ডিটেক্ট করা হয়েছে 2366 জন। এই ডেমোগ্রাফিক মিশন, সেন্সাস, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এসব গল্প আসলে ঘৃণা ছড়ানোর জন্য, দেশের অভ্যন্তরে শত্রু নির্মাণ করার প্রক্রিয়া। আমাদের এখানে পশ্চিমবঙ্গেও এই আসামের মতো বিভাজনের ভিত্তিতে ঘৃণার রাজনীতি করে ধর্মের নামে, ভাষার নামে একটা পক্ষের বিরুদ্ধে একটা পক্ষকে উস্কে দেওয়ার যে রাজনীতি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়াই জারি রেখেছি। जब ये आर्टिकल हुआ था तो पूरी लेफ्ट फ्रंट जो है ये 1 महीने से ज्यादा पूरे कलकत्ता शहर को उछाल थी, लेकिन ये अभी बड़ीपुर के मामले पे जो है देख रहे हैं ऐसा कुछ भी नहीं है। आप सवाल पूछो, आप राय क्यों दे रहे हो? कुछ भी नहीं है। आपका आंख, आपका चश्मा नहीं है। आप लेफ्ट फ्रंट क्या कर रहा है, लाल झंडा क्या कर रहा है, आप देखते नहीं है, आपका हाउस देखता नहीं है, अखबार में छपता नहीं है। इसका मतलब ये नहीं कि वो है नहीं। आप जिसे नहीं देख रहे वो है नहीं, ये नहीं मानिए। आप बोलिए हमें दिख नहीं रहा है, ऐसा बोल सकते हैं आप सवाल में, या क्यों नहीं हो रहा है। ये जो झूठ का पुलिंदा छापने का जो तरीका है वो गलत है। एकदम साफ साफ मैं पूछा, आपके सवाल के अंदर ही वो निकल के आया, इसलिए मैं बोला। ये मामला आपको कैसे मालूम हुआ? सीपीएम के लायक अली घटना के बाद वहां पहुंचे और सच्चाई को सामने ले आए। कोई रिपोर्टर नहीं, कोई मीडिया नहीं, बंगाल का कोई नहीं, उर्दू, बंगला, हिंदी, इंग्लिश, नेशनल कोई नहीं। सीपीएम कुछ नहीं किया। आप सोशल मीडिया देखिए सीपीआई, बीजेपी का, उसमें सीपीएम को गाली दे रहा है कि सीपीएम उकसाया। आपके अखबार में ममता बनर्जी मोमबत्ती पकड़ी, वो बड़ी बात है। क्योंकि सब अपना अखबार का भी, मीडिया का भी अपना अपना, जैसे मैं बोला, एक टेलीविजन चैनल का भी अपना अपना राजनीति है बोल करके सरकार बदलने से एडिटर बदल जाता है, मालिक बदल जाता है। नहीं तो मंत्री बदलना चाहिए था, यहाँ तो एडिटर बदल रहा है, मालिक बदल रहा है, चैनल बंद हो रहा है। खैर, पूरे बंगाल में कल स्टूडेंट, यूथ और महिला संगठन हमारे बाएं महास का वो एहतजाज किया है। अब पूरे बंगाल में है नहीं बोल के आपको मालूम नहीं है। एक, कलकत्ता शहर में भी हुआ है। 2, कल जो वर्ल्ड कप लेकर के फुटबॉल के फैन क्लब लोग धर्मतला में जब किए, एकदम आपके ऑफिस के नजदीक में ही, तो वहां भी बारीपुर का मामला लेकर के एहतजाज हुआ है कलकत्ता शहर में। स्पोर्ट्स लवर लोग किए हैं। आरजी कर का मामला लेकर के आपको मालूम होगा, पहला 1 हफ्ता ममता बनर्जी फांसी देगी और ये सब आप लोग छाप रहे थे, इसलिए मूवमेंट 1 हफ्ते में नहीं हुआ था। अभी चल रहा है वो मूवमेंट, जस्टिस फॉर आरजी कर, लेकिन वो तूल पकड़ा। अगस्त का घटना था, 9 अगस्त का, और वो हर महीना का 9 तारीख को ये जस्टिस फॉर आरजी कर चलते रहता है। ये महीना में भी होगा। 9 तारीख को जैसे अभया के साथ तमन्ना जोड़ा गया था, वैसे तमन्ना के साथ अभया के साथ बारीपुर भी जोड़ा जा रहा है। और ये मूवमेंट था वाम फ्रंट का नहीं। अगर आप पॉलिटिकल खबर रखते तो मालूम होता कि ये अवामी था। तृणमूल वाले बोल रहे थे कि ये वामपंथी कर रहे हैं, लेकिन ये अवामी था, पब्लिक था, पीपुल्स का था। तो ये पीपुल्स मूवमेंट जब होता है तो पहले तो अगर अरेस्ट अर्जी करके लिए क्या हुआ था, दूसरे दिन ही ममता बनर्जी झूठ बोली थी। जब पुलिस कमिश्नर को भेज करके सब दबाने की कोशिश किया गया था, सब मीडिया को बोल दिया था इसके बारे में खबर मत दो, तो लोगों का रिएक्शन उस तरह से होता है। और यहां तो पूरा गांव वाला इकट्ठा होकर के पुलिस को दबाव दिया और फिर जिसको छोड़ दिया था उसको अरेस्ट किया। तो सब मामलों के साथ मिलाने से नहीं चलेगा। आप भी वही कर रहे हैं जो बीजेपी वाली करती है। आपका सवाल के अंदर ही है, अच्छा वो हिंदू थी बोल करके इतना एहतजाज हो गया, ये मुसलमान है बोल के कोई एहतजाज नहीं हुआ। ये कम्युनल ऐसे करते हैं, चाहे वो हिंदू कम्युनल हो चाहे मुस्लिम कम्युनल हो। बीजेपी भी यही कह रही है। और वो ढूंढ रहे थे कि अपराधी का नाम क्या है। जो लोग लाश का धर्म ढूंढते हैं और अपराधियों का भी धर्म ढूंढते हैं, हम उसे नफरत करते हैं। चाहे वो टेलीविजन चैनल हो, चाहे अखबार वाला हो, चाहे पॉलिटिकल पार्टीज हो। अपराधी अपराधी होता है, वो किस धर्म का है, किस मजहब का नहीं। विक्टिम विक्टिम है। वो एक
बच्ची बर्थडे गिफ्ट खरीदने गई और उसको किडनैप करके ले जा करके, এটা হচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গি। আসলে যেটা হচ্ছে এই মানবিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে একটা দানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আর সেখানে ধর্মকে, ধর্ম পরিচয়কে ব্যবহার করা হয়। গোটা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে এবং হবে। আর মুখ্যমন্ত্রী, এই জন্য বললাম হচ্ছে বলেই মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন পরিবার এসে দেখা করুক আমার সঙ্গে, আর এখন প্রতিবাদের চাপে মুখ্যমন্ত্রী নিজে গেলেন বাড়ি করে, মমতা ব্যানার্জি যাননি। তফাৎটা তো বুঝতে হবে, আমি তুলনা করছি না, সুতরাং ওই ঘটনাকে তুলনা করবেন না। পুলিশকে পাঠিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন দাঁড়িয়ে তৃণমূলের নেতা নেত্রীরা যদি বড় কথা বলে, এ পক্ষ ও পক্ষ, সে পক্ষ, চার পক্ষ, পাঁচ পক্ষ, তাহলে তো আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছি, বারুইপুরে আমরা প্রতিবাদ করছি। এখানে নির্দিষ্ট দল, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জেলা, নির্দিষ্ট ধর্ম দেখে অন্যায়ের প্রতিবাদ হয় না। এটা প্রশ্নটা ন্যায় এবং অন্যায়। আরো একটা আছে, সবটা এক্সস্টেড নয়। যেটা দেখালেন আপনি, বলা হচ্ছে যে নবান্ন তরফ থেকে যে এবার নারী নির্যাতনে জিরো টলারেন্স, তারা বলছে বিভিন্ন থানাকে অতি দ্রুত এফআইআর করে ব্যবস্থা নিতে হবে। প্রথমত টলারেন্স শব্দ আর বিজেপি বা সংঘ পরিবার একসঙ্গে যায় না। ওদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইনটলারেন্সের, কিন্তু জিরোটা যায়। নারী নির্যাতনের ব্যাপারে এখনো পর্যন্ত সরকারের অ্যাচিভমেন্ট জিরো, মানে নির্যাতনের প্রতিরোধে বা বিচারে বা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। তা নাহলে এতগুলো পরপর বাড়ত না। কোথাও তো একটা থামতে হয় বা থামাতে হয়। আমরা প্রশ্ন করবো, হ্যাঁ ঠিক। সেটা হচ্ছে আপনাদের যে লায়েক আলী এবং সুজন চক্রবর্তী পরিবারের বক্তব্য উস্কানিমূলক তারা দিয়েছেন, এবং এই ঘটনায় সিপিএম নেতা লায়েক আলী কোন পরিবার, কোন পরিবার মৃত পরিবার না, আপনি যেটা বলছেন এটা বিজেপির বা আরএসএস এর আইটি সেলের কথা বলছেন। আমি পরিষ্কার বলে দিলাম, আমি প্রশ্নটা এই জন্য নিচ্ছি না বা আপনাকে থামালাম যে আপনি পড়ছেন আইটি সেলের খবর, মিথ্যা প্রশ্ন করবেন না। আমি মিথ্যা যেমন খবর দেবেন না, সেরকম মিথ্যা প্রশ্ন করবেন না। গতকাল প্রথমেই গিয়েছে শ্রমিক এবং সুজন চক্রবর্তী, পরশুদিন ঘটনার পরে গিয়েছে आप भी सुन लीजिए लायक अली। पहला डेलीगेशन सीपीआईएम का गया था, हमारे सेंट्रल कमेटी के 2 मेंबर गए थे, बाकी सब लीडर गए थे। আগের দিন ওখানকার আমাদের এরিয়া কমিটি সেক্রেটারি ছিল সঙ্গে। এখন এটা আপনার দাঁড়ান, আমি বললাম তো রিপাবলিক অফ ইন্ডিয়া আছে আর একটা রিপাবলিকও আছে। আপনি কোন রিপাবলিক আমি জানি না, কারণ এখন ব্যানানা রিপাবলিক হচ্ছে, ইন্ডিয়াটা ক্রমাগত ব্যানানা রিপাবলিক হচ্ছে। তো কলা ছড়ায় অনেকগুলো করা থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো করা আছে, 18টা 1 ডজন কলা থাকে আর কি, 12টা থাকে। তো সেখানে দাঁড়িয়ে সিরিয়াস প্রশ্ন। এখন আপনি একটু পরে একটা পাবেন আইটি সেলের যে আনন্দ সর্দার যাকে ধরেছিল সে সিপিএম এর পোলিং এজেন্ট ছিল। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি পরে দিন, প্রশ্ন করে দিন, আমি প্রশ্ন করে দিচ্ছি, আপনি ঘুরে এখন আপনার কাছে পৌঁছেনি। আমি লায়েক আলীকে প্রশ্ন করেছি, আরে ইলেকশন কমিশনের কাছে তো পোলিং এজেন্টগুলো তো নামের তালিকা থাকে। আপনি পরিবার বলেছে, আমি সংঘ পরিবার বলছেন, ওর পরিবার বলছেন, না জানি বলে একটু বললাম আর কি। তো আমি তো চ্যালেঞ্জ করলাম যে তাহলে পোলিং এজেন্ট ইলেকশন থেকে বার করে দেখুন ওই বুথে কে পোলিং এজেন্ট ছিল। এটা বিজেপি এসব খাওয়ায় এবং কিছু মেসেজ পুষার থাকে। 15 বছর ধরে তৃণমূল এবং 14 থেকে 12 বছর ধরে বিজেপি এটা করেছে। মিডিয়ার একদল লোককে, যতটা না সে সাংবাদিক তার থেকে বেশি, যতটা না সম্পাদক তার থেকে বেশি মেসেজ পুষার। আমি নাম বলে দেবো এরকম 18 জনের, আমি 18 এই জন্য বললাম না, যে নাম বলে দেবো যারা এডিটর থেকে সাংবাদিক কারা কারা নবান্ন পুষত এই মেসেজ পুশ করার জন্য, এবং তাদের কি বৈভব হয়েছে তাদের দিকে আমি চাই না কেউ ডিম ছুড়ুক। আর বারুইপুরে মিডিয়ার উপরে রাগ হলো কেন? লোকের খবর দেখাচ্ছে না, ঘটনাটা কি হয়েছে জানাচ্ছে না, কিন্তু মানুষের যে রিয়াকশন সেটা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। যেহেতু সিপিআইএম গোটা দেশ রাজ্যকে জানিয়েছে এবং আমরা দায়বদ্ধ, সরকার জারি হোক, অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আর গতকাল আমি যেমন বললাম, আগে লাশ বেরিয়েছে তো আগের দিনের, এটা হয়েছে বলে জানাজানি হলো না, ওই লাশটা ওখানেই পোস্ট, কেউ দেখতো না।
আর গতকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে 17 বছরের একটা বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, সে খুন হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, আজকেই আমাদের জেলা ওখানে প্রতিবাদ করেছে। আমরা গতকাল বারুইপুর এসপি অফিস, আজকে যেখানে মুখ্যমন্ত্রী গেছেন, কালকে আমরা ওখানে প্রতিবাদ সংগঠিত করেছি। এবং আমরা মনে করি এই প্রত্যেকটা খুনকে একসঙ্গে যুক্ত করার কোনো মানে হয় না। আর যদি থাকে তাহলে তদন্ত করে জানতে হবে। এই ঘটনায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মারা গেছে না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেটাই বলছে, তাদের নাম উঠে আসা বা আবার বলবো কোথায় উঠে আসছে তোমার গল্পে, আর নাহলে RSS এর গল্পে? হ্যাঁ, না না না, কেউ বলেনি, আমি তো খবর রাখছি তো, কারণ ওটা ঘটনা আলাদা হয়েছে। আচ্ছা, কালকে কখন হয়েছে ঘটনা? যে আপনি জানেন, সাংবাদিক শুরু বলছি, কালকে এই ছেলেটি 17 বছরে খুন হয়েছে কটায়, কখন? আপনি খবর রাখেন না তো, আপনি তো প্রশ্ন জিজ্ঞেস করছেন SMS থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে। সুজন চক্রবর্তী সকালে গেছে ওখানে, আর তারপরে সে চলে গেছে মেদিনীপুরে, তমলুকে তার প্রোগ্রাম ছিল। আর ঘটনা ঘটেছে কালকে ফুটবল ম্যাচের পরে। উস্কানি দিয়ে গেল, জোড়াতালি দিয়ে সংবাদ চলে না। বলছি, রাজ্যের 2000টি প্রায় পঞ্চায়েত, এই পঞ্চায়েত গুলো বন্ধ, প্রধানরা আসছেন না, সরকারি যে প্রকল্প সেই কাজগুলো হচ্ছে না, সাধারণ মানুষ কোনো কাজ করতে পারছে না। পুরসভা এবং পঞ্চায়েত একই রকমের অবস্থায় পড়েছে। ডবল ইঞ্জিনের সরকার, কিন্তু আমরা দেখলাম এখন ট্রিপল ইঞ্জিনের সরকার। কারণ আমাদের সংবিধানে 3 স্তরীয় সরকার আছে: লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্তশাসন, পঞ্চায়েত পুর ব্যবস্থা, বিধানসভার মাধ্যমে রাজ্য সরকার এবং পার্লামেন্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকার। ভোট হয়েছে রাজ্য সরকারের, কিন্তু দেখা গেল পার্লামেন্টে তৃণমূল ডুবে গেল, এমপিদের লোকে আর পাচ্ছে না, কোথায় গিয়ে জমা হয়ে গেছে। আবার পুরসভা পঞ্চায়েতে ভোট হয়নি, স্থানীয় স্বায়ত্তশাসন, কোথায় গেল স্থানীয় স্বায়ত্তশাসন? আর বিজেপি চেষ্টা করছে বা আরো কিছু দল চেষ্টা করছে, তৃণমূল চেষ্টা করছে এই গোষ্ঠী থেকে ওই গোষ্ঠী যাবে, আর বিজেপি সৃষ্টি করছে তার এই ফুল থেকে ওই ফুলে যাবে, কিন্তু লোকে সাহায্য পাচ্ছে না। আর বেশিরভাগ প্রতিনিধিরা জানে না ওরা কি করবে। তাহলে নির্বাচিত জনপ্রতিনিধির যে মর্যাদা, যে স্থান ছিল, সেটা ধুলায় মিশে গেছে। মমতা ব্যানার্জি ব্রোডকাটাইজ করেছিলেন, বিডিও SDO কে দিয়ে চালাতেন। এখনো কোনো আজকে আমি একটা অভিযোগ করেছি, কোনো বিডিও SDO এই নির্বাচিত প্রতিনিধি সবকে বাদ দিয়ে তারাই এখন সর্বেসর্বা হচ্ছে, বা কোনো MLA মনে করছেন তিনি মেয়র হয়ে গেছেন বা তিনি কমিশনার হয়ে গেছেন, আর অফিসারও এরকম অবলাইজ করে, কিন্তু প্রত্যেকটা এখতিয়ার আলাদা। এই বর্ষায় জল জমবে, মানুষ বিপদে পড়বে, কিন্তু দেখা যাবে প্রশাসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেমন মহারাষ্ট্রে আমরা দেখছি এখন। আমার একটা শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী আজকে এসটিএফ অফিস থেকে বেরিয়ে বলেছেন যে এসটিএফ এর কাছে কিছু তথ্য এসেছে, তারা কিছু ইনফরমেশন পেয়েছে, এবং সেই সময় যখন এই ঘটনাটা ঘটছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, গণপিটুনি হয়, তখন তারা ফোনে কিছু রেকর্ডস করেছে, যেগুলোতে লাহিক আলিক নাম উঠে এসেছে, তিনি নাকি উস্কানি দিয়েছে, ইন্ধন দিয়েছে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে শূন্য থেকে কেউ এক হয়েছে, এবং তারপরে তারা এখন চেষ্টা করছে এই সমস্ত বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে আনার, বা তারা এটাকে উস্কানি দিয়েছে, আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী লায়েক আলীর নাম যখন নিয়েছেন, তার আগে আমরা বলেছিলাম গত রাত থেকে বিজেপি RSS এর সিদ্ধান্ত হয়েছে গোটা ঘটনাকে মোড় ঘোরাতে। তারা প্রথমে এটাকে সাম্প্রদায়িক মোড়, আর তারপর এটা CPM বিরোধী মোড়। কারণ আমরা জানি বিজেপি তৃণমূলের শত্রু নয়, তৃণমূল বিজেপির শত্রু নয়, কিন্তু তৃণমূল বিজেপি দুজনেই জানে CPM তাদের শত্রু। কিন্তু এই যে কোচবিহারে গেছে, এখন মুখ্যমন্ত্রী নজরে আসেনি, আমি বললাম তাহলে ওখানে গিয়ে বলবে CPM উস্কানি দিয়েছে, কিন্তু CPM তো গেছে হত্যার পরে ন্যায়ের দাবি নিয়ে, জাস্টিসের জন্য। এখানেও লায়েক আলী কখন গেছে? যখন মৃতদেহ উদ্ধার হয়ে গেছে, যখন অপরাধী ধরা পড়ে গেছে, যখন অপরাধীকে ছেড়ে দিয়েছে, যখন তারপরে যারা মিডিয়াগুলো খবর যদি সঠিক দিয়ে থাকে, তাহলে কালকে যখন ঘটনা ঘটছে তার আগে মানুষের রাগ রোষ কেন হলো? কাকে উস্কানি দিতে হয়? তাহলে তো বলছো CPM যে কদিন আগে বিধানসভা প্রার্থী দাঁড়িয়ে ছিল, লায়েক বারুইপুর কন্ট্রোল করে, আর ওই হাজার হাজার লোক নিয়ে ঘোরে, তার ভোটের কি অবস্থা ছিল? একদিকে বলছো CPM কে দেখা যায় না দূরবীন থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন বিজেপি ছাড়ালো অপরাধীকে? যেরকম তৃণমূল ছাড়াতো ধর্ষকদেরকে, সেরকম বিজেপি কেন ছাড়ালো ধর্ষককে? কেন শুভেন্দু বাবু নতুন বিজেপির সরকার হয়ে নতুন সংস্কৃতি না দিয়ে পুরনো তার যে দল তৃণমূল, সেই সংস্কৃতি আঁকড়ে থেকেছেন?
পুলিশ কেন আগে যেরকম তৃণমূলের সরকারের আমলে যেরকম দলদাস বৃত্তি করেছে এখনো সেই দলদাস বৃত্তি কেন করেছে? এই তিনটে প্রশ্নের উত্তর নেই বলে মমতা ব্যানার্জি, আমি এখানে দেখাবো একটা করে, প্রথম 1 বছরে যতগুলো ঘটনা ঘটেছে 2011-তে, তখন শুভেন্দু তার সঙ্গে ছিলেন, সে ট্রেন লেট করে চলুক, ট্রেনে অ্যাক্সিডেন্ট হোক, বিক্ষোভ হোক, খুন হোক, ধর্ষণ হোক, মমতা ব্যানার্জি বলেছেন এটা সিপিএম এর ষড়যন্ত্র, বলেননি? সুতরাং শুভেন্দুবাবু এখনো শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করছেন, কিন্তু শ্যামাপ্রসাদের দর্শন বা শ্যামাপ্রসাদের বই না পড়ে এখনো মমতার বইয়ের সিলেবাসে আছেন। সেখান থেকে সরে আসুন, সিপিএমকে দোষ না দিয়ে দোষীদেরকে ধরুন আর পুলিশকে বলুন। এবং উনি ওটা এটাই বলা উচিত ছিল যে আমি বলছি মুখ্যমন্ত্রী হিসেবে, এটা কি বলবেন উনি জানেন, বলা উচিত যে কোনো লোকাল বিজেপির ওই মন্ডল সভাপতি বা বুথ সভাপতি তার নির্দেশে পুলিশ চলবে না, পুলিশ হেডকোয়ার্টার নির্দেশে চলবে, ডিজিপির নির্দেশে চলবে, এসপির নির্দেশে চলবে, পুলিশ ম্যানুয়াল মেনে চলবে, এটুকু বললেই হয়ে যায়। তাহলে এসব তো সাজাতে হয় না। আসলে ওরা গোটা ঘটনাটাকে সরিয়ে দিয়ে আকবর মাসিক বলবে সিপিএম কে দেখা যাচ্ছে না, আর শুভেন্দুবাবু দেখবেন সব জায়গায় সিপিএম আছে। ধন্যবাদ, এটা রাজনীতি। ঠিক আছে, অনেকক্ষণ।